গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ভারতের সংবিধানের একটা টপিক আমরা বলতে পারি, বা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, পঞ্চায়েত রাজ ব্যবস্থা। প্রত্যেকে যারা কানেক্ট আছো তোমরা একটা খবর শুনেছো নিশ্চয়ই, যে পঞ্চায়েত রিলেটেড একটা কিন্তু এক্সাম আসতে চলেছে এবং বেশ ভালো রকম ভ্যাকেন্সি সেখানে থাকবে। যাই হোক, তো সেখানে ভারতের এই যে গ্রামীণ পরিবেশ বা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে একটা পার্ট কিন্তু থাকবে। তো আমরা আজকে ইন্ডিয়ান পলিটির আলোকে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা কিরকম, বিষয়টা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব এবং এমসিকিউ প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের সমস্ত ক্লাস যেগুলো আমরা করাচ্ছি, আমাদের এই ক্লাসের নোটিফিকেশন লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাবে। এবং আমরা যে কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে তুমি পেয়ে যাবে। TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং এখানে পেড কোর্স অপশনে গেলে তোমরা আমাদের নতুন একটা ব্যাচ দেখতে পাবে, গ্রাম পঞ্চায়েত ব্যাচ আমাদের কিন্তু শুরু হয়েছে, WB গ্রাম পঞ্চায়েত ব্যাচ। তো এখানে যে সিলেবাস হবে আর কি, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা ডিসকাস করব। যে নির্ধারিত সিলেবাস, সেখানে জিকে, গণিত, বাংলা এবং ইংরাজি, এই চারটে টপিক কিন্তু তোমরা পাবে এবং সেটার উপর বেস করে আমাদের একটা 12 মাসের ভ্যালিডিটি যুক্ত ব্যাচ, অর্থাৎ 1 বছর ভ্যালিডিটি থাকবে এই ব্যাচ কিন্তু আমরা শুরু করছি। 1 জুন থেকে কিন্তু ব্যাচটা শুরু হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি আমাদের এই ব্যাচে জয়েন করতে চাও তাহলে তোমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করবে এবং সেখানে অ্যাপের মধ্যে থেকেই তুমি ব্যাচটা নিতে পারবে। ওকে, তো আমাদের এই ব্যাচের থিওরি টোটাল যে সাবজেক্টগুলো পড়ানো হবে চ্যাপ্টার ভিত্তিক এবং এমসিকিউ, সেই চ্যাপ্টার এমসিকিউ আমরা করাবো। লাইভ ক্লাস রেকর্ড, PDF নোট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের এছাড়াও আরো অন্যান্য ব্যাচ রয়েছে। আমাদের ফাউন্ডেশন ব্যাচ WBPর উপরে নতুন একটা ব্যাচ শুরু হতে চলেছে, এটাও 1 জুন থেকে। যাই হোক, তো এই ব্যাচগুলো সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করলে। তার মধ্যে তোমরা এই ব্যাচগুলো নিতে পারবে, একদম যেমন ইউটিউবে ক্লাস হচ্ছে ঠিক একই রকম ভাবে কিন্তু ক্লাসগুলো তোমরা সেখানে দেখতে পাবে। কোনো রকম সমস্যা নেই। বর্তমান যা দিনকাল পরিস্থিতি, অফলাইন পড়ার থেকে অনলাইন পড়াটা অনেক সুবিধাজনক হয়ে গেছে, যার ফলে তুমি কোথাও পড়তে গেলে যে সময়টা নষ্ট হতো, যেতে আসতে একটা সময় যেত, সেই নষ্ট হওয়া বলতে কি, যেতে আসতে একটা তোমার সময় যেত, সেটাকে একটু নষ্ট সময় বলতে পারো। তারপর তুমি অফলাইনে 1 দিন বা 2 দিন সপ্তাহে পড়াবে এবং সেখানে কিন্তু টোটালটা হয় না। তোমাকে একটা স্যারের উপর ডিপেন্ড করেও তুমি চলতে পারবে না। তো যাই হোক, সেটা একটা দিক, সেটাকেও পড়তে চাইলে নিশ্চয়ই পড়তে পারো, অনলাইনের পাশাপাশি অফলাইন পড়তে পারো, সেটা সমস্যা নয়। তো আমাদের এমনভাবে ব্যাচগুলো ডিজাইন করা যে সমস্ত সাবজেক্টের ক্লাস চ্যাপ্টার ভিত্তিক পাবে এবং ওই চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ গুলো করাই। তো আমরা আলোচনা করব ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা। একটা কোশ্চেন দিয়ে আমরা ডিসকাসটা শুরু করি, যে পঞ্চায়েত সংক্রান্ত বিষয় সংবিধানের কোন পার্টে আছে? সংবিধানের কোন পার্টে আছে? উত্তর কি হবে? প্রত্যেকে বলবে সংবিধানের কোন পার্টে বলা হয়েছে, অর্থাৎ ভারতের সংবিধানের মোট পার্ট কয়টি? পার্ট অর্থাৎ অধ্যায়। গোটা সংবিধানটা বর্তমানে আমরা দেখব 25টা অধ্যায় বা পার্টে ভাগ করা আছে। এই 25টা পার্টের মধ্যে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে পার্ট নাম্বার 9-এ। পার্ট নাম্বার 9-এ বলা হয়েছে। তো পঞ্চায়েত বিষয়টা কি, কবে সংবিধানে যুক্ত হয়েছে, সাংবিধানিক স্বীকৃতি কবে পেয়েছে বা কোথায় প্রথম শুরু হয়, পঞ্চায়েত ব্যবস্থার সিস্টেম গুলো কি, এর স্তরগুলো কি কি আছে, কোন কমিটির সুপারিশে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, ভারতের পঞ্চায়েত রাজ দিবস কবে পালিত হয়, অনেক প্রশ্ন এখান থেকে হতে পারে। তো আমরা ডিসকাস করব এই নিয়ে। তো পঞ্চায়েত ব্যবস্থাটা সম্পর্কে একটু ডিটেলস আমরা এখানে রেখেছি। দেখো, ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গ্রামীণ স্বশাসনের ধারণাকে বাস্তব রূপ দিয়েছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা।
অর্থাৎ এই যে ভারত আমরা জানি এখানে গ্রামের সংখ্যা শহরের তুলনায় বেশি, অনেকটাই বেশি। বর্তমানে গ্রাম থেকে শহরে রূপ নিয়েছে, সেটা ঠিক আছে। তো আমরা যদি দেখি এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, প্রত্যেক নাগরিক তার একটা গুরুত্ব কিন্তু গণতন্ত্রে আছে, সেই বিষয়টাকে আমরা যদি একটু দেখি, তো এটা মূলত গ্রামীণ যে স্বশাসন। একটা গ্রামে যদি ঝামেলা হয়, দেখা যায় গ্রামের 5টা লোক এসে সেই ঝামেলাটা সমাধানের চেষ্টা করে। তো সেটা থেকেই আস্তে আস্তে সেই আমরা বৈদিক যুগে দেখি সভা সমিতি, তারপর বিভিন্ন রাজার সময়কালে, আকবরের সময় বা বিভিন্ন সময়ে এই ধারণাটা ছিল। তো এই ধারণাটারই একটা সাংবিধানিক রূপ দেওয়া হয়েছে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থার মাধ্যমে। অর্থাৎ একটা গ্রামে কোনো রকম সমস্যা যদি হয়, তাহলে গ্রামের লোক তারাই সেখানে সমাধানটা করবে। তো এটি হচ্ছে গ্রামের জনগণের দ্বারা গ্রামের প্রশাসন পরিচালনার একটা ব্যবস্থা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা কেন রাখা হয়েছে, এর মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া, অর্থাৎ গণতন্ত্রটাকে একদম নিচু স্তরে, শুরু থেকে যেখান থেকে স্টার্ট হচ্ছে ওই স্তর থেকেই নিয়ে আসা, ওই স্তরে পৌঁছে দেওয়া। গ্রামীণ উন্নয়ন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ কেন্দ্রের ক্ষমতাটাকে শিফট করানো, বিকেন্দ্রীকরণ করা, সমস্ত স্তরের মানুষের কাছে এই ক্ষমতাটাকে পৌঁছে দেওয়া। তাহলে এই হচ্ছে ঘটনা। এবার ভারতের সংবিধানে আমরা জানি এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা নিয়ে অনেক কমিটি গঠিত হয়েছে এবং ফাইনালি আমরা দেখব যে এটি ভারতের সংবিধানে যুক্ত হয়েছে 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। তো পঞ্চায়েত রাজ ব্যবস্থা বা গ্রামীণ স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে। এটা একটা ভাইটাল পয়েন্ট। দেখো, এই পঞ্চায়েত সম্পর্কে সংবিধানের যেগুলো বলছি আমরা, এটা নবম অংশে আছে, পার্ট 9 সংযোজিত হয় 243 নম্বর ধারা থেকে 243 ও ধারা পর্যন্ত এই পঞ্চায়েত নিয়ে বলা হয়েছে। তো এই 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর দ্বারা 11তম তফসিল যুক্ত হয়। মনে রাখবে, সংবিধানের টোটাল 12টা তফসিল রয়েছে, 11তম তফসিলে কিন্তু যুক্ত হয়েছে। 11th শিডিউলে ভারতের পঞ্চায়েত ব্যবস্থাকে রাখা হয়েছে এবং 12 নম্বর তফসিলে জানো পৌরসভাটাকে রাখা হয়েছে। ঠিক একই বছর 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা যেমন সাংবিধানিক স্বীকৃতি পায়, ঠিক একই বছর 74তম সংবিধান সংশোধনী 1992 সাল দ্বারা পৌরসভাটাকেও ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা পৌরসভা নিয়ে ডিসকাস আজকে আর করছি না, পঞ্চায়েত নিয়ে ডিসকাস করছি। এই পেজটা ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, পঞ্চায়েত রাজ ব্যবস্থা বা পঞ্চায়েত গঠনের কথা প্রথম বলা হয়েছিল রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিতে। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, যেটাকে আমরা ইংলিশে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলছি, আর্টিকেল 40, সেখানে বস্তুত 40 নম্বর ধারায়, বাংলাতে 40 নম্বর ধারায় বিষয়টাকে এখানে ব্যবহারিক রূপ দেওয়া হয়েছে। 40 নম্বর ধারায় পঞ্চায়েত রাজের কথা, পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। সেই পঞ্চায়েত গঠন সেটা নির্দেশাত্মক নীতিতে ছিল, রাষ্ট্রকে নির্দেশ করছে, সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে পরবর্তীতে 73তম সংবিধান সংশোধনী 1992 সালে। এটা একটা জিনিস তোমরা জেনে রাখলে। তো এই যে পঞ্চায়েত হঠাৎ করে বিষয়টাকে ইমপ্লিমেন্ট করা হয়নি, এর ব্যাকগ্রাউন্ডে অনেক কমিটি গঠিত হয়েছে। বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, তো বেশ কয়েকটা কমিটি গঠিত হয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি, বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে প্রথম তারা একটা ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ক্ষমতার বিকেন্দ্রীকরণের সুপারিশ করেছিল। তারা নামটা মনে রাখতে হবে, কি কমিটি, নামটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। তো বলবন্ত রায় মেহতা কমিটি তারা 3টে স্তরের কথা বলে। আজকে আমরা কি দেখছি, পঞ্চায়েতের স্তর কয়টি? 3টি স্তর। পঞ্চায়েত রাজ ব্যবস্থার স্তর হচ্ছে 3টি। একদম নিচে আছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে আছে পঞ্চায়েত সমিতি, অর্থাৎ কিছু গ্রাম পঞ্চায়েত মিলে গঠিত হচ্ছে সমিতি। একটা স্তর অর্থাৎ ব্লক লেভেলে পঞ্চায়েত, নিম্ন লেভেলে গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেল
পঞ্চায়েত সমিতি, তারপরে জেলার স্তরে জেলা পরিষদ। তো এই হচ্ছে তিনটে স্তর। এবার পরীক্ষায় প্রশ্ন আসে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যম স্তর কোনটি, তাহলে সেটা হবে পঞ্চায়েত সমিতি। তো এই যে পয়েন্টটা তোমরা এই পেজটা লিখে নেবে, প্রত্যেকে যারা কানেক্ট আছো লিখে নিতে পারো। পরবর্তী পেজে আমরা আসছি যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, এটা বলবন্ত রায় মেহতা কমিটি যেটা গঠিত হয়েছে 1956 সালে, তারা রিপোর্ট জমা দেয় 1957 সালে। এখানে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ভিলেজ লেভেল, গ্রাম লেভেলে গ্রাম পঞ্চায়েত থাকবে, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি থাকবে এবং ডিস্ট্রিক্ট লেভেল জেলা স্তরে থাকবে জেলা পরিষদ। এই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তো এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আমরা দেখব যে ভারতবর্ষের রাজস্থান রাজ্যে সর্বপ্রথম এই ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। তাহলে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম গড়ে ওঠে কোথায়? সেই সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন। তো তার নেতৃত্বে আমরা দেখব 2 অক্টোবর 1959 সাল রাজস্থানের নাগৌর জেলাতে এই ব্যবস্থা উদ্বোধন করেন জওহরলাল নেহেরু। প্রথম উদ্বোধন করেছেন কোথায়? রাজস্থান। তাহলে রাজ্যের নামটা আমরা মনে রাখবো, রাজস্থানে সর্বপ্রথম এই ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গড়ে উঠেছে। কবে? সালটা খুব ইম্পর্টেন্ট, 1959 সাল। তারিখটা ইম্পর্টেন্ট না হলেও 1959 সালে এই রাজস্থানের কোন জেলাতে? নাগৌর জেলাতে এই ব্যবস্থা কিন্তু শুরু হয়েছে। পরবর্তী রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে দ্বিতীয় রাজ্য যেখানে পঞ্চায়েত ব্যবস্থা গৃহীত হয়েছে। আমরা যদি ব্রিটিশ শাসিত ভারতের কথা বলি, গ্রাম পঞ্চায়েতের কনসেপ্ট সেই সময়ও ছিল তামিলনাড়ুতে। এটা কিন্তু বহু আগের কথা আমরা বলছি। তো এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এটা শুরু হয়েছে, কিন্তু এটা সাংবিধানিক মর্যাদা কিন্তু এখনো পায়নি। পরবর্তীতে জনতা সরকার যখন ক্ষমতায় আসবে 1977 সালে, মোরারজি দেশাই আমরা জানি যে ভারতের প্রথম অকংগ্রেসী সরকার জনতা দল থেকে হয়েছিল, তারা যখন ক্ষমতায় আসবে তারা একটা কমিটি নিয়োগ করবে, অশোক মেহতা কমিটি। এই অশোক মেহতা কমিটি গঠিত হয় 1977 সালে, তারা রিপোর্ট দিচ্ছে 1978 সালে। তো তারা তিনটে স্তরের কথা বলেনি, তারা ত্রিস্তরীয় পঞ্চায়েতের পরিবর্তে তারা দুটো স্তরের কথা বলেছিল। দ্বিস্তরীয় পঞ্চায়েত কথা বলে, অর্থাৎ মন্ডল পঞ্চায়েত নিম্ন স্তরে হবে, মন্ডল পঞ্চায়েত হবে নিম্ন স্তরে এবং উচ্চ স্তরে হবে জেলা পরিষদ। এটা সুপারিশ করে। তো এটা 1977-78 কেস। এরপরে 80-র দশকে আরো বেশ কয়েকটা কমিটি গঠিত হয়েছে এবং ফাইনালি আমরা দেখব যে একটা আছে সিংঘি কমিটি। তারা সুপারিশ করে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে একটা সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক। তো দেখা গেল তাহলে আরো বেশ কয়েকটা কমিটি, আমি সেই কমিটিগুলোর নাম এখানে আর রাখিনি, অত মাথায় রাখা যাবে না, যেটা খুব ইম্পর্টেন্ট সেইগুলো আমি রেখেছি। যে 73তম সংবিধান সংশোধনী আইন 1992 সালের দ্বারা তাহলে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পেল। ক্লিয়ার? এবং এইটি কার্যকর হয়েছে, ভালো করে দেখে নাও ডেটটা, 24 এপ্রিল 1993 সাল থেকে এটা কার্যকরী হয়। এখানে একটু আমি দেখা যাচ্ছে না, যেটা প্রত্যেকে স্ক্রিনশট নিতে পারো। তাহলে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা যেটা কার্যকর হয়েছে 24 এপ্রিল 1993 সালে, যেটা 73তম সংশোধনী আইন 1992, এই সংবিধান সংশোধনী দ্বারা পঞ্চায়েতটা সাংবিধানিক মর্যাদা পেয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, কার্যকরী হচ্ছে 1993 সালে 24 এপ্রিল। এই 24 এপ্রিল তারিখটা মনে রাখবে। এটা কি পালন করা হয় বলতো? ভারতে পঞ্চায়েত রাজ দিবস পালিত হয় 24 এপ্রিল। তাহলে এই ডেটটা কিন্তু ভাইটাল। আমরা পরবর্তী পেজে আসছি যে আমাদের পশ্চিমবঙ্গের খবরটা একটু দেখে নেই। আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি আমরা একটু দেখি, এখানে যে 1956 সালে পশ্চিমবঙ্গে একটা পঞ্চায়েত আইন পাস হয়। 1956 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাস হয় এবং সেই সময় এটা 56 সালে কিন্তু যখন বলবন্ত রায় মেহতা কমিটি হয়, ঠিক সেই সময়কালেই পশ্চিমবঙ্গের ঘটনা, পঞ্চায়েত আইন পাস হয়। এখানে দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয় প্রথমে।
এই দুটো স্তর হচ্ছে গ্রাম পর্যায়ে থাকবে আঞ্চলিক পরিষদ এবং জেলা পর্যায়ে থাকবে জেলা পরিষদ। তাহলে এই নামগুলো প্রায় সব একই রকমই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ঘটনা। পরবর্তীকালে আমরা দেখব তো পশ্চিমবঙ্গে দ্বিস্তর বিশিষ্ট প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় এবং 1973 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন তৈরি হবে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 সালে পাস হয়, নতুন পঞ্চায়েত অ্যাক্ট। এবং সেই সময় 1978 সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত ভোট হয় 1978 সালে এসে। 1978 সালে এই আইন বলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা হয়। এরপর থেকে প্রতি 5 বছর অন্তর পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এখানে আমাদের যদি প্রশ্ন করা হয় যে পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়, 1978 সালে কিন্তু পঞ্চায়েত নির্বাচন শুরু হয়। 1973-এর এই অ্যাক্ট অনুসারে প্রথম দিকে দ্বিস্তর চালু হলেও পরবর্তীতে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে চালু হবে। যাই হোক, তো এই পশ্চিমবঙ্গে তাহলে আমরা দেখলাম যে গ্রাম লেভেলে, ভিলেজ লেভেলে গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেল সেখানে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। তো পশ্চিমবঙ্গে বর্তমান জেলা আছে 23টি, কিন্তু জেলা পরিষদের সংখ্যা 20টি। কালিম্পং, দার্জিলিং এখানে জেলা পরিষদ নেই। শিলিগুড়িতে একটা আছে মহকুমা পরিষদ। টোটাল মহকুমা বা ব্লক যদি আমরা দেখি, বর্তমানে ব্লক আছে যেটা তোমার সমিতি 69টি আছে এবং সরি ভুল বলছি, মহকুমা যেটাকে আমরা বলছি এসডিও অফিস, যেটা হচ্ছে তোমার টোটাল 69টি আছে। ব্লক আছে 345টি এবং নতুন ব্লক যেটা কল্যাণীতে হয়েছে। আর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা মোটামুটি 341টি বর্তমানে এবং গ্রাম পঞ্চায়েত সংখ্যা 3354টি। 3354টি গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গে আছে। এবার আমরা জানবো যে 1992 সালে যে পঞ্চায়েত যেটা সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে, সেখানে যে সমস্ত পয়েন্টের কথা বলা হয় সেগুলো কি এই আইনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করছে। তফসিলি জাতি উপজাতিদের জন্য জনসংখ্যার ভিত্তিতে আসন সংরক্ষণ করা হয়েছে। মহিলাদের জন্য 3 ভাগের 1 ভাগ 33.33% আসন সংরক্ষণ এবং 2013 সাল থেকে মহিলাদের সেটাকে 50% করা হয়েছে। প্রত্যেক 6 মাস অন্তর একবার করে গ্রাম সভা বাধ্যতামূলক করা হয়েছে। গ্রাম সভার অধিবেশন বা বৈঠক হবে এবং 5 বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন বাধ্যতামূলক। তাহলে একটা পয়েন্ট তোমরা খেয়াল রাখো, ধরো পঞ্চায়েতে আমরা দেখবো পঞ্চায়েত ভোট 5 বছর পরপরই হয়। একটা গ্রাম পঞ্চায়েতের মেয়াদ 5 বছর থাকে। গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য হতে গেলে কি কি যোগ্যতা লাগে, তাকে ভারতীয় নাগরিক হতে হবে, পাশাপাশি তার বয়স হতে হবে ন্যূনতম 21 বছর। এখানে মিনিমাম এজ, তুমি ধরো পঞ্চায়েতের মেম্বার হবে, তো সেক্ষেত্রে তোমার বয়স হতে হবে 21 বছর এবং একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বাধিক হতে পারে 30, সর্বনিম্ন 5 জন। প্রত্যেক মাসে গ্রাম পঞ্চায়েতের একটা মিটিং হওয়া বাধ্যতামূলক এবং মিটিংটা হবে পঞ্চায়েত অফিসের মধ্যেই। এই সমস্ত ইনফরমেশন এখানে আছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত তারা কি কি কাজ করে আমরা যদি দেখি, পঞ্চায়েতের কাজ কি, পঞ্চায়েতের আন্ডারে যে এরিয়াটা আছে সেই এরিয়া বা সেই এলাকায় স্বাস্থ্য ব্যবস্থা, স্যানিটেশন তাদের বন্দোবস্ত করা, নিরাপদ পানীয় জল নিকাশি ব্যবস্থা, রাস্তার আলোর ব্যবস্থা করা, জন্ম মৃত্যু রেজিস্টার করা, সর্বসাধারণ ব্যবহৃত সম্পত্তি, ভূমি, রাস্তার তালিকা রাখা, সমবায় সমিতি, ন্যায্য মূল্য দোকান প্রতিষ্ঠা ব্যবস্থাপনা, ন্যায় পঞ্চায়েত গঠনের মাধ্যমে দ্রুত ব্যয়হীন বিচার করা। অনেক সময় কোনো সমস্যা হলে পঞ্চায়েতে বিচার হয় এবং একটা সমাধান কিন্তু হয়, সেটাও সরকারি স্তরেই কিন্তু মর্যাদা দেওয়া হয়। তো গ্রাম পঞ্চায়েত এটা কিন্তু আয়ের উৎস হিসেবে আমরা দেখব কি কি আছে। গ্রাম পঞ্চায়েত তারা ল্যান্ড ট্যাক্স নেয়, ভূমি গৃহকর নেয়, রাজ্য সরকারের অনুদান তারা পায়, টোল ট্যাক্স নেয়, ট্রেড লাইসেন্স ইস্যু করে অর্থ আদায় করে। ঠিক আছে, এই সমস্ত সোর্স আছে, আরো আছে কয়েকটা সোর্স এখানে রাখা হলো। পাশাপাশি আমরা দেখব পঞ্চায়েত বা পৌরসভার ক্ষেত্রে যদি আমরা
বলি সদস্য হতে গেলে ন্যূনতম বয়স যেটা আমরা বলছিলাম 21 বছর। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, ন্যূনতম 21 বছর তাকে বয়স হতে হবে। পঞ্চায়েতের কার্যকাল হবে 5 বছর বা পৌরসভার কার্যকাল 5 বছর হবে। পৌরসভা নিয়ে আমি কিন্তু আজকে আর আলোচনা করিনি, সেটা নিয়ে আমরা নেক্সট একটা ক্লাসে ডিসকাস করব। তো এই যে পঞ্চায়েত নিয়ে আমরা বলছি সংবিধানে কোন পার্টে আছে, ভারতের সংবিধানে যদি দেখো বর্তমান 448টি ধারা আছে। তো সেই ধারাগুলো মধ্যে পঞ্চায়েত সম্পর্কে তাহলে পার্ট নাম্বার 9IX বলতে পারি রোমানে, এবং 243 আর্টিকেল নাম্বার 243 থেকে শুরু হচ্ছে। 243-এর কোথায় গিয়ে শেষ হচ্ছে? 243-এর ভিতরে আবার ABCDEFGHIJKLMNO এতগুলো ধারা। পঞ্চায়েত বিষয়ক যে বিষয়টা আছে টোটাল 29টা বিষয় এর মধ্যে আছে, সেইগুলো সবগুলো টোটালগুলো এই 243 থেকে 243-এর ও ধারার মধ্যে বলা হয়েছে। যেমন এখানে আমি টোটাল ধারাটা রেখেছি যে কোন ধারায় কি আছে। পঞ্চায়েত সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে 243-এ। 243-এ গ্রাম সভা গঠন, 43-এর পঞ্চায়েতের নিয়ম কি হবে, 43-এর পঞ্চায়েতের গঠন, 43-এর পঞ্চায়েতের আসন সংরক্ষণ, 43-এর পঞ্চায়েতের কার্যকাল মেয়াদ, পঞ্চায়েতের সদস্যদের যোগ্যতা কি হবে, জিতে পঞ্চায়েতের ক্ষমতা কর্তৃত্ব দায়িত্ব কি, সেগুলো এখানে আছে। তো ডিটেলস এখানে আছে, আমি বলবো যে স্ক্রিনশট করে নিতে তোমাদের, তাহলে বিষয়গুলো তোমরা নোট করে নিতে পারবে একটা জায়গাতেই। ওকে, আচ্ছা, এই সমস্ত বিষয় তাহলে এখানে পঞ্চায়েতের কর আরোপের ক্ষমতা, তহবিল গঠন, রাজ্যের একটা অর্থ কমিশন গঠন হবে, পঞ্চায়েত আর্থিক হিসাব রক্ষার জন্য অর্থ কমিশন গঠন, পঞ্চায়েত আয় ব্যয় সম্পর্কিত হিসাব, পঞ্চায়েতের নির্বাচন, কেন্দ্রশাসিত অঞ্চল হলে সেক্ষেত্রে কি নির্বাচন নিয়ম হবে, পঞ্চায়েত সম্পর্কিত আইন কানুন, পাশাপাশি 43-এর ওতে পঞ্চায়েত নির্বাচন আদালত হস্তক্ষেপ ব্যক্তির উপর নিয়ন্ত্রণ আরোপ। এই সমস্ত বিষয় পঞ্চায়েত সম্পর্কে ভারতের সংবিধানের এই ধারাগুলোতে বলা হয়েছে। তাহলে টোটাল লিস্টটা আমি দিয়ে রাখলাম তোমাদের। এবার পঞ্চায়েত রিলেটেড যে এমসিকিউ গুলো আছে আমরা একটু ডিসকাস করে নিই। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা কি হবে উত্তর। তাহলে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়েছে কোন সংশোধনী দ্বারা? সংশোধনী হচ্ছে 73 নম্বর সংবিধান সংশোধনী, 1992 সাল। 1992 সাল, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর 74তম সংবিধান সংশোধনী 1992, এটা এখানে পৌরসভা যুক্ত হচ্ছে, ভারতের সংবিধানে পৌরসভা যুক্ত হয়। ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় নিম্নের কোন রাজ্যে? তাহলে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় নিম্নের কোন রাজ্যে? তোমাকে বলতে হবে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ। প্রথম রাজ্য কি হবে? রাজস্থান। রাজস্থানে নাগর জেলাতে হয়, অপশন সি। আচ্ছা, রাজস্থান যেটা আমরা বলেছি নাগাউর বা নাগর জেলা, এবং সেটা সালটা কত সাল বলা হয়েছে? 1959 সাল। পরবর্তী কোশ্চেন, পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে সংবিধানের কততম তফসিল? তফসিল যেটাকে ইংলিশে আমরা শিডিউল বলছি। টোটাল সংবিধানে 12টি তফসিল বা শিডিউল আছে, তার মধ্যে পঞ্চায়েত আছে 11তম তফসিলে, 11তম তফসিলে আছে, অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে, এবং 12 তফসিলে আছে পৌরসভা। এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, পৌরসভা সম্পর্কে এখানে আমি একই সঙ্গে একটা প্রশ্ন রেখেছি যে এটা বলা হচ্ছে কোন তফসিলে? উত্তর হবে 12 তফসিল অর্থাৎ 12তম তফসিলে। নিম্নের কোন ধারায় পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে? প্রত্যেকে যারা ক্লাসে আছো আমরা আলোচনা করেছি। তাহলে পঞ্চায়েত সম্পর্কে আমাদের জানতে হবে, এছাড়া কি জানার আছে? অবশ্যই প্রচুর কিছু জানার আছে। আমি তো খুব সংক্ষেপে যেগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো তুলে ধরলাম। পঞ্চায়েত নিয়ে আমরা আরো অনেক ডিটেলস আলোচনা করব ক্লাসে, তোমরা ক্লাসগুলো করবে। পঞ্চায়েত সম্পর্কে 243 ধারা থেকে 243 ও পর্যন্ত আলোচনা করা হয়েছে। নিম্নের কোনটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার স্তর নয়? পঞ্চায়েত রাজ ব্যবস্থার স্তর নয় এখানে কোনটি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নাকি পৌরসভা? তাহলে পৌরসভা পঞ্চায়েতের বিষয় নয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসবো। সংবিধানের কোন ধারা অনুসারে
গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে। গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে কোন আর্টিকেলে? তাহলে এখানে আমরা উত্তর কি করব? দেখো ওই যে ধারার লিস্ট দেওয়া হয়েছিল ওইগুলো একবার দুবার পড়বে, যতটা মনে থাকে থাকবে, কারণ অতটা মনে রাখা সম্ভব নয় আমরা জানি, একটা দুটো মনে রাখতে হবে। 243 এতে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, পঞ্চায়েতের সদস্য হতে গেলে তার ন্যূনতম বয়স কত বছর হতে হবে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা ভোট দিতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, তাহলে সে প্রাপ্তবয়স্ক হবে, সে ভোটাধিকার পাবে, ভোটার কার্ড করতে পারবে, ভোট দিতে পারবে। ওকে, এবার পঞ্চায়েতে তুমি যদি ভোটে দাঁড়াতে চাও, তুমি ধরো ক্যান্ডিডেট হবে, তোমাদের পঞ্চায়েতের ধরো মেম্বার হবে, তাহলে তোমার বয়স সেক্ষেত্রে ন্যূনতম 21 বছর হতে হবে। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স 25 বছর। লোকসভার সদস্য, বিধানসভার সদস্য হতে গেলে 25 বছর। যদি রাজ্যসভার সদস্য, বিধান পরিষদ বলো 30 বছর। আর রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর। আমি খুব সংক্ষেপে অনেকগুলো কথা বললাম, লিখে নিতে পারো। পঞ্চায়েত ব্যবস্থার মধ্যস্তর কোনটি? এই কোশ্চেনটা কত পরীক্ষায় এসছে কোনো হিসাব নেই আর কি, বহু পরীক্ষা এসছে। পঞ্চায়েতের এই যে 3টে স্তর, স্তরগুলো, স্টেপগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে গ্রাম লেভেলে, ভিলেজ লেভেলে কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত। ব্লক লেভেলে জেলা পরিষদ, তোমার হচ্ছে পঞ্চায়েত সমিতি। আর জেলা স্তরে গেলে জেলা পরিষদ আছে। তাহলে প্রথম স্তর হচ্ছে পঞ্চায়েত, এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং থার্ড হচ্ছে জেলা পরিষদ। তাহলে এখানে মধ্যম স্তর বলতে পঞ্চায়েত সমিতিকে আমরা বলতে পারবো। তো আমাদের এছাড়া আরো অনেক ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিসলেনিয়াসের ব্যাচ, রেলের ব্যাচ, কম্বাইন্ড ব্যাচ, পঞ্চায়েতের ব্যাচ, ডাব্লিউবিপি ব্যাচ। ডাব্লিউবিপি নতুন ব্যাচ এসছে, একটা নিউ ব্যাচ, ফাউন্ডেশন 2 এসছে। এখানে রেটটা একটু মিলবে না, একটু কম রেট আছে এখন। কোশ্চেন নাম্বার 11তে আসবো। পঞ্চায়েতের আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য কে কি গঠিত হবে? পঞ্চায়েতের এটা কি হবে? হ্যাঁ, কি গঠিত হয়? পঞ্চায়েতের আর্থিক অবস্থাটাকে পর্যালোচনার জন্য প্ল্যানিং কমিশন গঠিত হবে, ফিনান্স মিনিস্ট্রি, স্টেট ফিনান্স কমিশন, ইলেকশন কমিশন। এটা হবে রাজ্যের ফিনান্স কমিশন গঠিত হবে, রাজ্যের অর্থ কমিশন গঠিত হবে। অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয়? তো আমরা ডিসকাস করেছি। অশোক মেহতা কমিটি যখন জনতা সরকার ক্ষমতায় আসে, মোরারজি দেশাই সরকার, সেই সময় একটা কমিটি গঠিত হয়, নাম হচ্ছে অশোক মেহতা কমিটি। তারা দুটো স্তরের পঞ্চায়েতের কনসেপ্ট দিয়েছিল। যাই হোক, সেটা গঠিত হয় 1977 সালে, তারা রিপোর্ট দেয় 78 সালে। অশোক মেহতা কমিটি গঠিত হয় 77 সালে, রিপোর্ট দেয় 78 সালে। আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? উত্তর কি হবে? পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন এটি কবে অনুষ্ঠিত হয়েছে? 1973, 77, 78, 80-র মধ্যে যে অপশনটি হবে বলো? 1978। যারা ক্লাসটা মনোযোগ সহকারে করেছো আশা করি তোমরা অ্যান্সারটা সঠিক করবে। কোশ্চেন নাম্বার 14, একাদশ তফসিলে মোট কতটি বিষয় রয়েছে? মোট কতটি বিষয় রয়েছে? তাহলে একাদশ তফসিলে আমরা পাচ্ছি পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা, এবং পঞ্চায়েতের মধ্যে আমরা দেখব টোটাল কতগুলো বিষয় আছে। পঞ্চায়েতের মধ্যে টোটাল 29টা বিষয় আছে, আমরা কিন্তু ক্লাসের মধ্যে বলেছি। তোমরা যারা ক্লাসে আছো, মনোযোগ দিয়েছিলে, অবশ্যই সঠিক উত্তর করেছো। পরবর্তী কোশ্চেনে আসবো, কোন কমিটি পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে? দেওয়ার সুপারিশ করে। কোশ্চেনটা ভালো করে বুঝবে যে কোন কমিটি পঞ্চায়েতটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করেছিল। উত্তরটা কি হবে? দেখো, এই উত্তরটা হয়ে যাবে অপশন এ বলছে বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন বি অশোক মেহতা কমিটি, অপশন সি সিংভি কমিটি, অপশন ডি সরকারিয়া কমিশন। আমরা বলেছি যে পঞ্চায়েত ব্যবস্থা প্রথমে একটা গঠিত হয় বলবন্ত রায়, অশোক মেহতা কমিটি। পরবর্তীতে আরো বেশ কয়েকটা কমিটি গঠিত হয়, তার মধ্যে একটা কমিটির নাম হচ্ছে সিংভি কমিটি। এই সিংভি কমিটি এটা 85-86 দিকে এটা গড়ে ওঠে এবং তারা পঞ্চায়েতটাকে সাংবিধানিক
মর্যাদা দেওয়ার সুপারিশ করেছিল। এবং পরবর্তী আমরা দেখব তাহলে 1992 সালে 73তম অ্যামেন্ডমেন্টের দ্বারা সাংবিধানিক মর্যাদা পেয়েছে পঞ্চায়েত। পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কাল থাকে। আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচন 5 বছর পর পর হয়, একটা পঞ্চায়েতের মেয়াদ থাকে 5 বছর। এই পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার উপরে থাকে? নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া, জেলা শাসক, রাজ্য নির্বাচন কমিশন, মুখ্য সচিব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের উপরে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ আছে? ভালো করে কোশ্চেনটা দেখো। গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশাত্মক নীতি কোন আর্টিকেল? আর্টিকেল 40। ভারতের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 40 নম্বর ধারাতে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটারই বহিঃপ্রকাশ পঞ্চায়েত রাজ ব্যবস্থা। 73তম সংবিধান সংশোধনী কার্যকর হয় কবে? প্রশ্নটা ভালো করে দেখো, কোশ্চেনটা দেখো। 73তম সংবিধান সংশোধনী এটা হয়েছে 1992 সালে, এটা আমরা জানি। 73rd of amendment 1992 এই যে সংবিধান সংশোধনী কার্যকরী হয়েছে 24 এপ্রিল 1993 সালে। 24 এপ্রিল 1993 সালে এটা কার্যকরী হয়। পাশাপাশি আমরা একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি, জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালিত হয় কত তারিখে? তাহলে এই কোশ্চেনটার উত্তর কি? 24 এপ্রিলই হবে, কারণ এই 24 এপ্রিল আমরা দেখলাম 1993 সালে 24 এপ্রিল পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা কার্যকরী হয়। তাহলে এই কার্যকরী এই দিনটাকেই পঞ্চায়েত রাজ দিবস হিসেবে ভারতে পালিত হয়। কোশ্চেন নাম্বার 20, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার আধুনিক রূপের ভিত্তিটাকে স্থাপন করেছেন? ভিত্তি স্থাপন করে কোন কমিটি? ভিত্তি স্থাপন করেছিল প্রথমে বলবন্ত রায় মেহতা কমিটি। অপশন বি যারা করছে উত্তর তোমাদের সঠিক হয়েছে। লাস্ট এই 73তম সংবিধান অনুযায়ী পঞ্চায়েতের মেয়াদ কত বছর থাকে? এটা তোমরা হোমওয়ার্ক করো, তাহলে আমরা ডিসকাস করে দিয়েছি। কোশ্চেন 21 এবং একটা গঠনমূলক আলোচনা হয়েছে। প্রয়োজনে ক্লাসটা আরো একবার দুবার দেখবে, ঠিক আছে? একটু স্পিড বাড়িয়ে আরেকবার দেখে নেবে। বিষয়টা সম্পর্কে একটা তোমার ভালো রকম ধারণা হবে, একটা ন্যূনতম ধারণা অন্তত হবে। এবং পঞ্চায়েতের আরো খুঁটিনাটি অনেক বিষয় আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডিসকাস করব। দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ওকে, টাটা, বাই।